দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। ছোটবেলার একটা কথা দিয়ে শুরু করি। অনেকের জীবনেই ঘটে, আমার জীবনেও ঘটতো। মা বলতেন বেশি বেশি করে দুধ খাও। আমরা খেতাম না, দৌড়ে পালাতাম, তারপরও মা জোর করে চেপে ধরে দুধ খাওয়াতেন। বলতেন বেশি বেশি করে দুধ খাও, শরীরের হাড় জোড়গুলো শক্ত থাকবে, বড় হয়ে তুমি শক্ত মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবে। তখন বুঝতাম না এর প্রয়োজনীয়তা। এখন যখন বড় হয়েছি, চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছু জানছি, তখন বুঝেছি মা যা কথাটা বলতেন তা কতখানি সত্যি, কতখানি প্রয়োজনীয়। দর্শক, যে প্রসঙ্গে কথাটি বললাম সেই প্রসঙ্গটি হচ্ছে আজকে আমরা একটা এমন রোগ নিয়ে আলাপ করব, যদিও অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে হাড় জোড়ের রোগ ব্যাধি, তারপরও আমরা এমন একটা রোগ নিয়ে আলাপ করব যার সাথে এই দুধ খাওয়ার একটা বিশাল গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেটি হচ্ছে অস্টিওপোরোসিস, হাড়ের রোগ বা আমাদের যে শরীরের জয়েন্টস বোনসগুলো রয়েছে তার রোগ, জটিল রোগ অস্টিওপোরোসিস। দর্শক, ২০ তারিখ কিছুদিন আগে বিশ্বজুড়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে এবং সেটিকে পেছনে ফেলে আমাদের আজকের এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত খ্যাতিমান হাড়জোড় বিশেষজ্ঞ। চলুন দর্শক, পরিচিত হয়ে একে একে ওনাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের অধ্যাপক এবং অত্যন্ত খ্যাতিমান একজন অধ্যাপক দেশে বিদেশে। তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন উদীয়মান একজন রিউম্যাটোলজি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন আরা। দর্শক, আমাদের অনুষ্ঠানের টেলিফোন নম্বরগুলো আপনারা কিছুক্ষণ পরপরই স্ক্রলে দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোন করতে পারেন, প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি, ভালো থাকুন। আরও রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো জায়গায় গিয়ে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আমরা পরবর্তীতে উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব। ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হকের কাছে জানতে চাচ্ছি যে অস্টিওপোরোসিস এই রোগটি নিয়ে যেহেতু আলাপ করব, তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানবদেহের যে আমাদের হাড়গুলো রয়েছে ২০৬ খানা হাড়, এই হাড়গুলো আসলে মূলত কি দিয়ে তৈরি? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমাদের হাড়গুলো প্রধানত তৈরি, যেটাকে আমরা বলি সংযোজক কলা, কানেকটিভ টিস্যু এবং সেল। সেই কানেকটিভ টিস্যু দিয়েই তার সলিড পোর্শনটা তৈরি হয় এবং এই সলিড পোর্শনের প্রধান অংশ হচ্ছে ক্যালসিয়াম। আর আমাদের এই হাড়ের শক্তি, যেই কারণে হাড়টা আমাদের শরীরটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, বিভিন্ন ধাক্কায় বা আঘাতে আমরা নুয়ে পড়ি না, এই শক্তিটা আমাদেরকে দিয়ে থাকে হাড়ের ক্যালসিয়াম। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে মূলত আমাদের শরীরের বোনসগুলো বা হাড়গুলো বা হাড্ডিগুলো ক্যালসিয়াম দিয়ে তৈরি প্রধানত প্রধানত। তারপর আরো কিছু মিনারেলস আছে, পানির পরিমাণও আছে পানি কিছুটা, আছে কিছুটা। তাই না? তো দর্শক, আমরা জানলাম যে আমাদের শরীরের হাড়গুলো কি দিয়ে তৈরি। এটা জানা গেলে এটাও জানা যাবে যে অস্টিওপোরোসিস রোগটা আসলে কি, কি ধরনের রোগ, আপনি একটু বলবেন? অ্যাকচুয়ালি হাড়ের যে শক্তি থাকে, এই শক্তিটা যখন কমে গিয়ে হাড়গুলা সহজে ভাঙার মতো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটাই কিন্তু হাড়ের অস্টিওপোরোসিস। এবং এই অস্টিওপোরোসিসটা মূলত হাড়ের শক্তি কমে যাওয়াটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি, এটার একটা বড় কারণ, যে কারণে হাড়টা খানিকটা, আমি বাংলায় যদি বলি, ফোপড়া হয়ে যাওয়া আর কি। ফোপড়া হয়ে যাওয়া, যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, যে শক্তিটা যে কমে গেল, এবং তখন অল্প আঘাতে, যেই আঘাতে ভাঙার কথা না, ওই আঘাতে হাড়গুলা ভেঙে যায়। এটি হচ্ছে অস্টিওপোরোসিস। ফাঁপা হয়ে যায় আর কি, হাড়গুলো ফাঁপা হয় খানিকটা। এবং আমরা যদি অস্টিওপোরোসিসের বাংলা করতে চাই, তাহলে আমার মনে হয় অস্থি ভঙ্গুরতা এর একটা সঠিক বাংলা হবে। অস্থি ভঙ্গুরতা, অর্থাৎ হাড়গুলো এতটাই নরম বা দুর্বল হয়ে যায় যে ভেঙে যাবার সহজেই উপক্রম ভেঙে হয়, যায়। তাই তো বলছেন আপনারা। সেই ক্ষেত্রে দর্শক, আমরা ছোটবেলা থেকে মায়ের বকুনি খেয়ে হোক আর যেভাবে হোক এত পরিমাণ ক্যালসিয়াম খেয়েছি বা খাওয়ার চেষ্টা করেছি, তারপরেও কেন আমাদের বোনসে, হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে বা দেখা যেতে পারে? কি কি কারণে অস্টিওপোরোসিস বা ক্যালসিয়ামের ঘাটতি হয়? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে আপনি যেটা বললেন তাতে আমাদের খানিকটা অসঙ্গতি আছে কি, আমাদের সারা জীবনভর ক্যালসিয়াম কিন্তু খুব বেশি খাওয়া হয় না। যেমন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিভাগ, রিউমাটোলজি বিভাগ, সেই বিভাগে আমরা একটা সমীক্ষা চালিয়েছি সম্প্রতি, যাতে দেখা গেছে যে আমাদের দৈনিক বাঙালিদের, শহুরে বাঙালিদের দৈনিক ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ হচ্ছে মাত্র ৩০০ মিলিগ্রাম, যেখানে আমাদের চাহিদা, আমাদের খাওয়া প্রয়োজন প্রত্যেক দিন ১০০০ মিলিগ্রাম। তা আসলে এর একটা বড় কারণ যে আমাদের খাবারে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে দুধের স্থানটা খুবই কম।
আমরা বাঙালিরা কিন্তু দুধ তেমন বেশি খাই না। আপনি যেটা বললেন যে হ্যাঁ মা আমাদেরকে জোর করে খাওয়াতে চেষ্টা করতেন, সেজন্য আমরা খেতাম না। অনেক জায়গায় আছে দুধটা রেখে দেওয়া হয় মানে বাড়ির মালিকের জন্য। আবার কখনো কখনো এমনও হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে আমাদের দেশে, যে দুধের দামটা খুবই বেশি। এখন 1 লিটারের দাম প্রায় 80 টাকার মতন, যেটা অনেকের পক্ষে অ্যাফোর্ড করাও কঠিন। তা সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশে না, এশিয়ার বেশিরভাগ দেশেই আমাদের দৈনিক ক্যালসিয়াম গ্রহণের পরিমাণটা খুবই কম। এটা আমাদের 1 নাম্বার কারণ। 2 নাম্বার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যেই ভিটামিনটা হাড়ে ক্যালসিয়ামের গেঁথে যাওয়ার ব্যাপারে একটা ভূমিকা পালন করে। আমরা বলি ক্যালসিয়াম ডিপোজিশন, হাড়ের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশনে সাহায্য করে এবং আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনও সাহায্য করে। কিন্তু সেই ভিটামিন ডির মাত্রাটাও কিন্তু আমাদের খুবই কম। ওই আমি যেটা আপনাকে বললাম, আমাদের সেই একই গবেষণায় আমরা দেখেছি যে আমাদের যেখানে ভিটামিন ডির মাত্রাটা হওয়া উচিত 30 থেকে 50 ন্যানোগ্রাম পার এমএল আমাদের রক্তে, সেইখানে আমাদের 100 জন মানুষের মধ্যে, সুস্থ মানুষ তাদের মধ্যে শুধুমাত্র 1 জনের এই লেভেলে ছিল, আর বাকি সবারই তার চেয়ে নিচে। কাজেই বলতে পারেন যে আমাদের ডেফিনেটলি আমাদের ক্যালসিয়ামের মাত্রাও কম, এবং এই ক্যালসিয়ামটা ভিটামিন ডির মাত্রাও কম। ভিটামিন ডিটা প্রধানত আসে সূর্যের আলোক থেকে, আমাদের চামড়ার নিচে কোলেস্টেরলটা পরিবর্তিত হয়ে এক ধরনের ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। আমাদের দেশে যদিও প্রচুর সূর্যালোক আছে, কিন্তু আমাদের সেই সূর্যালোকটাকে ঠিক সেইভাবে ব্যবহার করা হয় না। আর আরেকটা হচ্ছে আমাদের খাবারেও কিন্তু ভিটামিন ডি যে সমস্ত খাবারে আছে, যেমন মাছের তেল, কলজে, এই ধরনের আমাদের খাদ্যের বিভিন্ন উপাদান, মাখন, পনির, এই সমস্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবারও আমাদের খুব কম থাকে। এখানে আমার মনে হয় আরেকটা কথা আমাদের বলা দরকার, যে ভিটামিন ডি কিন্তু গোটা পৃথিবীতেই খাবারে কম। এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দুধকে ভিটামিন ডি দিয়ে সমৃদ্ধ করার বাধ্যতামূলক কর্মসূচি আছে, সরকারি আইন যে করতেই হবে। তা সেই কারণে এটাকে বলা হয় ফর্টিফাইড, ভিটামিন ডি ফর্টিফাইড মিল্ক। আমাদের দেশে সম্ভবত সে ধরনের আইন নাই, আমাদের দুধকে ফর্টিফাই করা হয় না। কাজেই সব কিছু মিলিয়ে আমাদের ভিটামিন ডিটাও কম হয়। আর এছাড়াও বলা হয় যে মহিলাদের আপনার ইস্ট্রোজেন একটা সেক্স হরমোন আছে, যেই সেক্স হরমোনটা মহিলাদের ক্ষেত্রে হাড়ের মধ্যে ক্যালসিয়ামটাকে ধরে রাখতে সাহায্য করে, কিন্তু মহিলাদের রজনিবৃত্তির পর সেই সেক্স হরমোনের মাত্রাটা খুব কমে যায়। মেনোপজ যেটাকে আমরা বলি, মেনোপজের পরে সেটা খুব কমে যায়। এই কারণে মেনোপজের পর মহিলাদের হাড়ের মধ্যেও ক্যালসিয়াম কমে এবং তারা অস্থিভঙ্গুরতায় আক্রান্ত হন। আচ্ছা, আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট কারণের কথা বলেছেন, আপনি কিছু যোগ করবেন আর কি কি কারণে এই ক্যালসিয়ামের পরিমাণ কম হবে, অস্টিওপোরোসিস হবে? আরো কিছু অস্টিওপোরোসিসের যে আরো কতগুলো কারণ আছে, তার মধ্যে আমি যদি বলি কমন কারণ, তাহলে কিন্তু কিছু ওষুধ আছে আয়াট্রোজেনিক, আমরা রোগীর দরকারের জন্যই যদি এই ওষুধগুলো ব্যবহার করি, যেমন স্টেরয়েড, এ কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে অস্টিওপোরোসিস হয়। কিসে কিসে ব্যবহার করি আমরা? আমাদের রিউমাটোলজিক্যাল ডিজিজ যেগুলো আছে, এগুলো তো বেশিরভাগ ডিজিজের জন্যই ব্যবহার করা হয়। এছাড়া যাদের কঠিন অ্যাজমা সহজে কন্ট্রোল করা যায় না, এই জন্য। এছাড়াও আরো অনেক রকমের মানে ক্যান্সার থেকে ধরে সব ধরনের ডিজিজের জন্যই একটা রোল আছে একটা স্পেসিফিক পার্টে গিয়ে স্টেরয়েডের। তো স্টেরয়েড আবার দীর্ঘ সময় ব্যবহার করলে ওরা যে অস্টিওপোরোসিস করে, এটার আবার আলাদাভাবে নামও আছে, যে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। একটু জানলাম। আর এছাড়া আছে যে কোনো মহিলা যদি এমন হয় যে আর্লি মেনোপজ হয়ে গেল, কোনো সার্জিক্যাল কারণে হোক অথবা মানে প্রিম্যাচিওর মেনোপজ যেটা বলা হয়, তারপরে ছেলেদের ক্ষেত্রে যদি এরকম হয় যে হাইপোগোনাডিজম থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিসের প্রবলেম থাকে। এছাড়া বাড়তি কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যারা স্মোকিং মানে কন্টিনিউ করে, তাদের কিন্তু ক্রনিক কোনো ডিজিজ থেকে কি অস্টিওপোরোসিস হতে পারে? হ্যাঁ অবশ্যই। যেমন যেটা আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের যে বাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এই ধরনের প্রদাহজনিত যে সমস্ত বাত আছে, বেশিরভাগ বাতেই কিন্তু এগুলো বাদ দিয়ে যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, বিভিন্ন হরমোন জনিত রোগ, যেমন আমাদের থাইরয়েড হরমোনের অভাব কিংবা থাইরয়েড হরমোনের আধিক্য, ক্যান্সার থেকে কি হতে পারে? ক্যান্সার থেকে সরাসরি হয় না, কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো হাড়কে ক্ষয় করবে এই ধরনের কিছু মানে রাসায়নিক বস্তু তৈরি করে এবং সেই ক্যান্সারগুলো হলে হতে পারে। আমরা জানলাম দর্শক, কি কি কারণে অস্টিওপোরোসিস নামে একটি জটিল রোগ। যারা একটু আন্ডারওয়েট, যাদের ওজনটা কম, তাদেরও দেখা গেছে অস্টিওপোরোসিসের ঝুঁকিটা বেশি থাকে। অনেকে আছে শুকনো মানুষ শুরু থেকে, তারা খুব মানে তারা খুব
ভাবেন যে আমার তো বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা কম 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 কিন্তু তাদের অস্টিওপোরোসিসটা অস্টিওপোরোসিসের ঝুঁকিটা বেশি। এবং এখানে মানে বলা আছে যে বাঁচার অ্যানোরেক্সিয়া যারা যেসব অনেকে আছে যে একদম খাবার দাবার খেতে পারে না, তারপর কিছু ইটিং ডিসঅর্ডার আছে লাইক অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এদের কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে অস্টিওপোরোসিস। এছাড়া ওই যে বলছিলাম যে কুশিং সিনড্রোম, যেখানে স্টেরয়েড শরীরে ডিজিজের কারণে আমরা বাইরে থেকে দেই না, বেশি থাকে, ওখানে ওই ডিজিজের কারণে অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা, কোন বয়সে? দর্শক, খুব ইম্পর্টেন্ট কতগুলো কথা আমরা শুনেছি এবং আই ওয়াজ স্পেল বাউন্ড লিসেনিং টু আওয়ার স্পিকার্স, যে খুব সুন্দর সুন্দর কিছু কারণ বলেছেন, যে কারণগুলো আমাদের জীবনে আশেপাশে ঘটে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না, কিন্তু নীরবে নিভৃতে এই অস্টিওপোরোসিস তার বিনিময়ে শরীরে বাসা বাঁধছে। এবং অস্টিওপোরোসিসকে কিছুক্ষণ আগেই আলাপে বলছিলেন বিশেষজ্ঞরা যে এটি একটি নীরব ঘাতক ব্যাধি। কেন সরব না, কেন নীরব ঘাতক ব্যাধি বলছেন কেন? নীরব ঘাতক ব্যাধি বলার কারণ হচ্ছে যে অস্টিওপোরোসিসের নিজে থেকে এই যে হাড়ের থেকে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, ও কোনো লক্ষণ দেয় না। এবং অস্টিওপোরোসিস তখনই লক্ষণ দেয় যখন কোনো জটিলতা হয়, যেমন একটা হাড় ফ্র্যাকচার হয়ে গেল, ভেঙে গেল, যে আপনার যতটুকু আঘাত না, বাথরুম হয়তো একটু স্লিপ করছে, পাটা একটু পিছলানোর কারণে দেখা গেল যে হিপ বোনে একটা ফ্র্যাকচার হয়ে গেল, যেটা নর্মালি হওয়ার কথা না, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তখন পেশেন্ট আসে, তখন দেখা যাচ্ছে যে সে আসলে অস্টিওপোরোটিক ছিল, এই কারণেই হাড়টা ভেঙে গেছে। আবার অনেক সময় আছে যে খুব বুকে ব্যথা করছে, অথবা দেখা যাচ্ছে যে রেডিয়েশন পেইন হচ্ছে, যেটাকে আমরা বলি যে ভার্টিব্রাল কোলাপস হয়ে যাওয়ার কারণে, হয়তোবা নার্ভ কম্প্রেশনের কারণে ব্যথা হচ্ছে। নর্মালি মানে মানুষের যে হাইট, এটা কিন্তু বয়সের সাথে দেখবেন যে আস্তে আস্তে একটু কুজা হওয়ার টেন্ডেন্সি থাকে, এটা হলো হাইটগুলো কমে যায় এই অস্টিওপোরোসিস হলে। তো যখন কমে তখন বেশিরভাগ মানুষেরই তেমন কোনো লক্ষণ হয় না, কিন্তু কমে গিয়ে যখন ও ভিতরের স্নায়ুকে চাপ দেয়, তখন গিয়ে তার ব্যথা করছে, তখন সে আমাদের কাছে আসে। এই কারণে যেহেতু লক্ষণ নিয়ে আসে না, এই কারণেই কিন্তু আমাদের এটা ধরতে অসুবিধা হয় শুরুতে, এই কারণে এটাকে বলা হয় নীরব ঘাতক ব্যাধি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা শুনলাম যে বয়সের সাথে সাথে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের উচ্চতা কমে যেতে পারে, এবং যখন উচ্চতা কমে যাচ্ছে তখন উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে আমাদের অস্টিওপোরোসিস হলো কিনা, হাড়ের উচ্চতা কমে যাচ্ছে কিনা কোনোভাবে। দর্শক, আমরা আরো অনেক কথা শুনবো আমাদের বিশেষজ্ঞদের, তবে যেহেতু আপনাদের দিন, আপনাদের প্রশ্ন চলে এসেছে, নিচ্ছি আপনাদের প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আমি আসসালাম। বাসাবো থেকে নীলা বলছিলাম। নীলা, প্লিজ। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কি কোনো মানে সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? থ্যাংক ইউ নীলা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই কাজটি অনেকেই করে থাকেন, যে দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ খাচ্ছেন। অনেক ধন্যবাদ। আসলে হ্যাঁ, দীর্ঘদিন আসলে যে কোনো ওষুধ খেলেই কিন্তু তার থেকে ওষুধ থেকে সমস্যা হতে পারে। আবার এটাও বুঝতে হবে যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো দীর্ঘদিন খাওয়ার উপর নির্ভর করে না, খাওয়ার প্রথম দিকেই বেশি হয়। যেমন আমি যদি বলি যে গ্যাস্ট্রিক, ব্যথার ওষুধ থেকে যে গ্যাস্ট্রিক খাওয়া, এটা কিন্তু যারা ওষুধ শুরু করেন অনেকের প্রথম দিকেই হয়ে থাকে। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে কিছু কিছু সমস্যা হয় ভিন্ন এই গ্যাস্ট্রিক ছাড়া। যেমন আমরা বলবো যে কিডনির ফাংশনটা কিছুটা ব্যাহত হতে পারে, এবং আমাদের রক্তে ক্রিয়েটিনিন বলে একটা জিনিস আছে যেটা কিডনির ফাংশনের নির্ধারক, সেটা ধীরে ধীরে বাড়তে পারে। যদিও এটা খুব কমন না, মানে মানুষ যতখানি আতঙ্কিত থাকেন যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি ড্যামেজড হবেই, এটা ঠিক অতটা কমন না, এটা একটু রেয়ার তুলনামূলকভাবে। তবে একটা জিনিস ঠিক যে আমাদের আজকাল বাত রোগের চিকিৎসায় অনেকখানি উন্নতি হয়ে গেছে, যার জন্য প্রথমত আপনার ধরেন আমাদের একজন রোগীকে বাতের জন্য আমরা যদি আনুষঙ্গিক মূল চিকিৎসাগুলো দিয়ে থাকি, তাহলে ব্যথানাশক ওষুধ আসলে আমাদের দীর্ঘদিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা মূল চিকিৎসা দিয়ে ধীরে ধীরে বাতটাকে নিয়ন্ত্রণে আনি এবং ব্যথার ওষুধটাকে আমরা কমিয়ে বন্ধ করে দেই। আচ্ছা, তার মানে দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ খেলে কিডনির সমস্যা হতে পারে, আপনি বলেছেন। অল্প দিন খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই না? এবং সেখান থেকে জটিল জটিল প্রবলেমও দাঁড়িয়ে যেতে পারে, তাই না? আপনি যেটা বললেন, স্পেশালি এই জন্য আপনারা বলেন যে খালি পেটে না খাওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই। এবং সাথে গ্যাস্ট্রিকের কভারেজও আপনারা দিয়ে কখনো কখনো আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা একটা ইটস লাইক এ রুল হয়ে গেছে যে ব্যথানাশক ওষুধ খেলেই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ মানে কভারেজ দিতে হবে, এটা কি ঠিক? মানে এটা পুরোপুরি ঠিক না। আসলে আমরা বলি যে যাদের গ্যাস্ট্রিকের ঝুঁকি আছে, ওই যেটা আপনি বললেন রিস্ক ফ্যাক্টরে, আপনি একটা সুন্দর বাংলা করেছেন। কারণ যাদের ব্যথানাশক ওষুধ থেকে পেটে বা অন্ত্রে ঘা হওয়ার ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো কিন্তু আমাদের শনাক্ত করা সম্ভব যে এই মানুষের সেই ঝুঁকিটা, তাদেরকেই আমাদের গ্যাস্ট্রিক নিবারণের ওষুধ দেওয়া উচিত। আর যাদের সেই ঝুঁকি নাই,
যাদের ব্যথার ওষুধ খেয়ে আগে কখনো গ্যাস্ট্রিক জাতীয় উপসর্গ হয়নি তাদেরকে আমাদের সেই ওষুধ না দিলেও চলে। কিন্তু যেটা প্র্যাকটিস হয়ে গেছে, সেই সোশ্যাল প্র্যাকটিস, হ্যাঁ, এটা একটা সোশ্যাল প্র্যাকটিস এখানে হয়ে অবশ্য গেছে, আমি একটা এটা কথা কিছুটা বলতে ক্ষতিকর। চাই। এটা Please. সেটা হচ্ছে জি। যে অ্যাকচুয়ালি বাংলাদেশের বেশিরভাগ মানুষকে যারা আমাদের কাছে আসছেন ব্যথা নিয়ে, তাদের দেখবেন যে অনেকেই আমাদের কাছে আসার আগে ব্যথার ওষুধ খাওয়ার আগেই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছিলেন। তো সাথে যখন আমরা আবার ওনাকে একটা ব্যথার ওষুধ দেব, তখন কিন্তু আসলে ওই যে গ্যাস্ট্রিকের ওষুধটা তখন আর বন্ধ করার সুযোগ থাকে না, কিংবা আমার ওই চয়েসটাই নাই যে এই ব্যথার ওষুধ, যেমন কিছু ব্যথার ওষুধ আছে কিন্তু যেগুলা মানে রিলেটিভলি পেটের জন্য নিরাপদ, গ্যাস্ট্রিক কম করে, কিন্তু তারপরেও আমাদেরকে আলটিমেটলি গ্যাস্ট্রিকের ওষুধটা দিতে হয়, কারণ যিনি আমার কাছে আসছেন উনি কিন্তু অনেক দিন থেকে নিজেই দেখা যাচ্ছে যে ক্যাপসুল কিনে খাচ্ছিলেন, কারণ এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, উনি তো নিজেই Exactly. কিনে খান। মানে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই OTC প্রসঙ্গে আমার মনে হয় আমি আরেকটা কথা জি। একটু দর্শকদের স্বার্থে বলা ভালো। নন আলসার ডিসপেপসিয়া বলে একটা রোগ আছে, যেটাকে বলা হয় ক্ষতবিহীন ডিসপেপসিয়া বা ক্ষতবিহীন গ্যাস্ট্রিক। এটা সচরাচর মানসিক টেনশন, ডিপ্রেশন, তার সাথে তার একটা আলসারবিহীন gastric। আলসারবিহীন গ্যাস্ট্রিক, হ্যাঁ, তার সাথে একটা অ্যাসোসিয়েশন আছে। ওইটা যদি রোগী সহ্য করে নিতে পারেন, তার জন্য কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ না খেলেও চলে। কিন্তু এটাও ঠিক যে গ্যাস্ট্রিকের ওষুধ ওই কষ্টে আরাম দেয়। সেই আরামটা পাওয়ার জন্য আমাদের দেশে বেশিরভাগ মানুষই কোনো না কোনো গ্যাস্ট্রিকের ওষুধ আর খেতেই বিশেষত থাকেন। যেখানে ওষুধের দোকানে গেলেই সব ওষুধ হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়, সেই। এমন দেশে এইসব আইন বা এই ধরনের কথা বলে মানুষকে নিবারণ করা সম্ভব খুবই নয়। কঠিন। আমি এখানে অবশ্য দর্শক- আরেকটা কথাও বলতে পারি, সেটা হচ্ছে যে যে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ নিয়ে আমাদের রোগীরা যতটা কনসার্ন, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে কিন্তু রোগীরা অতটা কনসার্ন না। কিন্তু আপনি যদি খেয়াল করবেন, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধেরও কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন আমাদের যে শরীরে খাবারে যে আয়রনটা থাকে, ওই আয়রনটা আমাদের শরীরে কাজে লাগানোর জন্য, অ্যাবজর্পশনের জন্য কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডটা দরকারি একটা জিনিস। আমরা যখন ক্যাপসুলটা খাচ্ছি গ্যাস্ট্রিকের, আমরা ওই অ্যাসিডটাকে কমায় দিচ্ছি, যে কারণে দেখা যাচ্ছে যে আমার খাবার থেকে এমনিতেই আমাদের আয়রনের ঘাটতি থাকে, সেটা আমি আবার কাজেও লাগাতে পারছি না, কারণ আমার পিএইচটা কমে যাচ্ছে আর কি ঠিক আছে। গ্যাস্ট্রিকের। যারা আর দীর্ঘদিন আবার গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, আজকের আলোচনায় অবশ্য তার একটা প্রাসঙ্গিকতা আছে। দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ থেকে কিন্তু অস্টিওপোরোসিস হয়। তাই নাকি? ক্যালসিয়ামের ঘাটতি। জি, তাহলে তো যারা খাচ্ছেন দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ আর ভাবছেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ভালোই কন্ট্রোলে আছে, তাদের জন্য সতর্ক বার্তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। আমরা আবার অস্টিওপোরোসিসে ফিরে আসি। আমরা তো বলছি যে অস্টিওপোরোসিস একটা হাড়ের রোগ, ক্যালসিয়াম কমে গেলে এটা হতে পারে। তো বাংলাদেশে এর প্রিভ্যালেন্স কিরকম, কত পার্সেন্ট মানুষ, শতকরা কতজন মানুষ আমাদের ধারণা যে অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগছেন? আসলে বাংলাদেশে অস্টিওপোরোসিসের যে প্রাদুর্ভাব, তার উপর সঠিক পরিসংখ্যান আসলে নাই। যদিও কেউ ছিটে ফোটা কিছু সমীক্ষা চালিয়েছেন, কিন্তু সেগুলো বিভিন্ন কারণে মানে খুব বেশি বিজ্ঞানসম্মত হয়ে ওঠেনি। এমনি পৃথিবীতে বলা হয় যে পুরুষদের মধ্যে প্রতি 5 জনের মধ্যে একজন ওই অস্টিওপোরোসিস জনিত ফ্র্যাকচারের ঝুঁকিতে থাকেন 50 বছর বয়সের পর, আর মহিলাদের প্রতি 3 জনের মধ্যে একজন সেই ঝুঁকিতে থাকেন। আমি এক্স্যাক্ট প্রাদুর্ভাব বলতে পারবো না, তবে আমাদের ইন্ডিয়ার যে প্রাদুর্ভাবের ডাটা, তথ্য উপাত্ত যেটা আছে, সেটা দিয়ে আমি ক্যালকুলেট করে দেখেছি। আমার মনে হয় যে বাংলাদেশে সম্ভবত অস্টিওপোরোসিসের রোগীর সংখ্যা 50 লাখের চেয়ে কিছু বেশি হবে, অ্যারাউন্ড 56 লাখ আমার হিসাবে ছিল। কবে যে আমাদের ডাটাগুলো হবে? আমরা সবসময় আমেরিকা, পাশ্চাত্য, না পেলে ভারতের পার্শ্ববর্তী দেশ। ডাটার উপর ডিপেন্ডেন্ট থাকি। আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা ইনশাল্লাহ হয়তোবা এমন একদিন আসবে যখন আমরা এগিয়ে আমরা যাচ্ছি, আমাদের ডাটা কিন্তু এগিয়ে প্রেজেন্ট যাচ্ছি আমরা। আমরা করতে অনেক পারবো। ডিজিজের প্রিভ্যালেন্স কিন্তু অলরেডি বের করে ফেলছি। ইনশাল্লাহ অস্টিওপোরোসিসে পাবো। অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব নির্ণয় করাটা আচ্ছা, খুব ব্যয়বহুল। জি জি, একটু কঠিন। আমরা দর্শক এবার আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে অস্টিওপোরোসিসকে বলা হচ্ছে নীরব ঘাতক ব্যাধি, এবং যখন এটি প্রকাশ পায় তখন কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক দূর রোগটি এগিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় থাকতেই কি আমরা ধারণা করতে পারি না যে আমার অস্টিওপোরোসিস হয়েছে বা হতে পারে? কোনো উপায় আছে কি প্লিজ? আসলে প্রাথমিক অবস্থায় যেহেতু মানে আমাদের বা কোনো সবারই পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষা আসলে পরে আসে। প্রথমে আসবে সন্দেহ করা যে এই ধরনের রোগীদের কি অস্টিওপোরোসিস হতে পারে কিনা, এবং এটা কিন্তু মূলত মানে আমরা যে একটু আগে আলোচনা করলাম যে কারণগুলা, রিস্ক ফ্যাক্টর, তাহলে বুঝতেই পারছেন যে যেসব পেশেন্টের এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে তাদেরকে আমাদের একটা পর্যায়ে মানে তাদের যারা চিকিৎসা দিচ্ছে যে আমি পেশেন্টকে অস্টিওপোরোসিসের জন্য রিস্ক ফ্যাক্টরের যে
ওষুধ দিচ্ছি, যে সে স্টেরয়েড পাচ্ছে, তাহলে কিন্তু আমি জানি যে আমি কিছু প্রিভেনশন দিচ্ছি। তা সত্ত্বেও আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার পেশেন্টের অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছে। সুতরাং আমরা এটা নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা জিনিস মানে টেস্ট করা যায়, সেটা হচ্ছে বিএমডি, বোন মিনারেল ডেনসিটি। তো এটা কিন্তু সব জায়গায় হয় না। এটাই একটা সমস্যা, যে কারণে অস্টিওপোরোসিস নির্ণয়টা নিয়ে সমস্যা হয়। যে আপনি যখন সন্দেহ করবেন যে পেশেন্টের বোন মিনারেল ডেনসিটি করা, এটার জন্য আপনাকে কোনো একটা স্পেশালিস্ট সেন্টারে যেতে হয়, যেটা একটা ঝামেলা। তো সেই জন্য এখন WHO কিন্তু কতগুলা ডক্টরদের জন্য গাইডলাইন করে দিয়েছে যে যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আমরা ফ্র্যাকচার রিস্ক, WHOর ওই ডাটাবেজে যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে ওটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ওখানে কতগুলো প্রশ্ন দেওয়া থাকে, যেমন পেশেন্টের বয়স, পেশেন্ট মেল না ফিমেল, পেশেন্টের স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা, পেশেন্ট কোনো ড্রাগ পায় কিনা, হতে পারে অস্টিওপোরোসিস, রিস্ক ফ্যাক্টর। তো স্মোকাররা সাবধান। তো এগুলো দেখার পরে কিন্তু আমরা যখন ওই ডাটাটাতে দিব, ওরা আমাদেরকে পেশেন্টের আগামী 10 বছরের মধ্যে একটা মেজর ফ্র্যাকচারের রিস্ক কতটুকু ওটা বলে দিতে পারবে। ওখানে বিএমডি দরকার নাই। আচ্ছা, ওটা তো হচ্ছে গিয়ে আপনাদের ব্যাপার, আপনারা অ্যাপ ডাউনলোড করবেন এবং তারপর অস্টিওপোরোসিস স্কোরিং করবেন। মানে ইট নট নেসেসারিলি মানে ডাক্তারদের ব্যাপার। আমি রোগী বা আমি সম্ভাব্য রোগী, আমি কখন আপনার কাছে যাব? আসলে আপনার যখন রিস্ক ফ্যাক্টর গুলো থাকবে, একটা বলেছেন। আর বয়স কিন্তু এখানে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। আসলে এটা কিন্তু বলা হয় যে যত বয়স বাড়ে ততই আসলে হাড়ের ডেনসিটি গুলা আস্তে আস্তে 40 বছর বয়সে যাব? 40 বছরে না, আসলে এখানে বলা হয় যে আমাদের নিজেদের যে বয়স, আমাদের মূলত ফিমেলরা 30তে এসে তাদের হচ্ছে বোন মাসটা পিক হয়, তারপরেই কিন্তু আস্তে আস্তে কিছু কিছু কমতে থাকে এবং আফটার ম্যানোপজ এটা বেড়ে যাবে। তাহলে ফিমেল হলে সে আসবে ম্যানোপজের বন্ধ হয়ে যাওয়ার পর অস্টিওপোরোসিসের ভাবনাটা বাড়বে। আমি বলবো যে মাসিক বন্ধ হওয়ার পর যদি একজন মহিলা নিজেকে যাচাই করে দেখেন যে ওনার ওজনটা কম, ধরেন 50-51 কেজির চেয়ে কম, সারাটা জীবন ওনার দুধ তেমন খাওয়া হয়নি, তারপর তিনি ধরেন তার এর আগেও যতদিন মাসিক ছিল ততদিন নিয়মিত মাসিকটা হতো না, পরিমাণে খুব কম হতো, এগুলো কিন্তু ওই হরমোনের অভাবের কিছু ইঙ্গিত দেয়। তখন তার নিজের থেকেই যাওয়া উচিত, একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যে হ্যাঁ আমার কি অস্টিওপোরোসিস থাকতে পারে কিনা, বা আমার ভবিষ্যতে কোনো ফ্র্যাকচারের ঝুঁকি আছে কিনা। আর পুরুষদের ক্ষেত্রেও যদি এমন হয় তাদের আন্ডারওয়েট, পুরুষরা তো আসলে দুধ আরও কম খান, সারা জীবন কোনো দুধ খাননি, সিগারেট খেয়েছেন প্রচুর, এই ধরনের পুরুষরাও যখন তাদের বয়স 50 পার হয়ে গেলে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা ভালো, যে আমার অস্টিওপোরোসিস হয়েছে জানার জন্য। বারবার দুধের কথা চলে আসছে। একে তো দুধ কম খেতাম, আর এখন যাও দুধ পাচ্ছি সেটা ফর্টিফাইড উইথ ভেজাল, ভেজাল সমৃদ্ধ দুধ, তাতে আবার ক্যালসিয়াম কি থাকবে। দর্শক, আপনাদের আরেকটি ফোন আছে, ফোনটা নিচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে আমার মায়ের অনেকদিন ধরে হাঁটু ব্যথা, এর জন্য ওনাকে ব্যায়াম করতে বলা হয়েছে। এখন কি ধরনের ব্যায়াম করাবো আর কি ধরনের ব্যায়াম করালে ওনার একটু মানে সুবিধা হবে আর কি, একটু বলুন। হাঁটু ব্যথা এটা একটা খুবই কমন প্রবলেম ইন দ্য সোসাইটি, এবং এর জন্য কি ধরনের ব্যায়াম, চিকিৎসকরা অনেক ব্যায়ামের কথা বলে থাকেন, কি ধরনের ব্যায়াম করাটা উচিত হবে আমরা শুনবো আপনার এই প্রশ্নের উত্তর। আপনি আমাদের সাথে থাকুন একটা বিরতির পর। স্টে টিউন। বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে বিরতির ঠিক আগেই একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি তার মায়ের জন্য চিকিৎসা চাচ্ছিলেন। সমস্যাটা ছিল এরকম যে হাঁটুর ব্যথা, কি ধরনের ব্যায়াম করলে সেই হাঁটুর ব্যথা ভালো থাকবে। অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি কি ধরনের ব্যায়াম করা উচিত। ধন্যবাদ, এই প্রশ্নটা খুবই সুন্দর ব্যায়াম। যদিও ব্যায়ামগুলো আমাদের এই ধরনের টিভি প্রোগ্রামে পুরোপুরি নিখুঁতভাবে দেখানো সম্ভব না, তবু আমি বলবো যে হাঁটুর জন্য আমরা রোগীদেরকে সচরাচর 2 ধরনের ব্যায়ামের কথা বলি। একটা হচ্ছে হাঁটুর মাংসগুলোকে শক্ত করার ব্যায়াম, আর 2 নম্বর হচ্ছে হাঁটুর যে রেঞ্জ অফ মুভমেন্ট, মানে হাঁটু তো আমাদের জয়েন্টের কিন্তু সার্থকতা ভাঁজ হওয়ার মধ্যে, যেই জয়েন্ট ভাঁজ হতে পারে না সেই জয়েন্ট একটা ব্যর্থ জয়েন্ট বা অস্তিত্বহীন জয়েন্ট। তা আমরা সেই হাঁটুর জয়েন্টের যে নড়াচড়া বা ভাঁজ হওয়া তার ক্ষমতা ধরে রাখার জন্য কিছু ব্যায়াম আছে। হাঁটুর পেশিগুলোকে শক্ত করার জন্য আমরা সবচেয়ে বেশি যে ব্যায়ামটার পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে শুয়ে থেকে হাঁটুর নিচে একটা তোয়ালে ভাঁজ করে রাখবেন এবং পা দিয়ে সেই তোয়ালেটাকে চাপ দেওয়ার চেষ্টা করবেন।
তাতে আমাদের হাঁটুর উপর যে মাংসপেশিগুলো কাজ করে সেগুলি সংকুচিত হয়। এটা আরেকটা পথও আছে, সেটা হচ্ছে আমরা এটা যে কোনো সময় যখন দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি, তখন আমরা করতে পারি যে দাঁড়িয়ে আমরা এভাবে এই হাঁটুর উপরে যে মাংস, এটাকে আমি টাইট করলাম বা বলবো যে খিচিয়ে ধরলাম, এবং ধরে আমি 1 থেকে 15 পর্যন্ত গুনলাম, আবার ছেড়ে দিলাম, আবার 1 থেকে 15 পর্যন্ত গুনলাম, আবার ছেড়ে দিলাম। এটা হচ্ছে হাঁটুর মাংসের শক্তি বাড়ানোর ব্যায়াম। আর তাছাড়া হাঁটুর রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ানোর জন্য আমরা রোগীদেরকে বলে থাকি সচরাচর হাঁটুটাকে তার ভাঁজ করতে হবে এইভাবে করে তিনি 1-2 পর্যন্ত 5 সেকেন্ডের জন্য আবার ছেড়ে সোজা করবেন। এইভাবে ভাঁজ দীর্ঘক্ষণ করে রাখা ক্ষতিকর। যেমন কেউ যদি মেঝেতে বসে কাজ করেন, ঘর মোছা এই সময়ের কাজ করলে তাতে খুবই ক্ষতি হয়, কিন্তু অল্পক্ষণের জন্য এই ধরনের ভাঁজ করাটা কিন্তু উপকারী। আচ্ছা, একটু আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে যাদের হাঁটুর ব্যথা থাকে, অ্যাক্টিভ পেইন থাকে, অনেক সময় চিকিৎসকরা বলে থাকেন বা তারা পরামর্শ পেয়ে থাকেন যে আপনি হাঁটু ভাঁজ করে কাজগুলো করবেন না, বা ভাঁজ করতে হয় এমন কাজগুলো অ্যাভয়েড করবেন। এই ব্যাপারে আপনার পরামর্শ? হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেন, কারণ আসলে হাঁটু যত বেশিক্ষণ ভাঁজ করে রাখাতে কিন্তু হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটাকে বাড়িয়ে দেয়। এই জন্য আমরা বলবো হাঁটু ভাঁজ করে কাজ করবেন না। কিন্তু এই জন্য হাঁটু ভাঁজ করে কাজ যখনই আমরা হাঁটু ভাঁজ করে কাজ করি, তখন কিন্তু আমরা অল্পক্ষণের মধ্যে 5-10 সেকেন্ডের মধ্যে সীমিত থাকি না। এটা দীর্ঘক্ষণ ধরে আমরা হাঁটু ভাঁজ করি, যেমন পিড়িতে বসে রান্না করা, এটা কিংবা নামাজ পড়া, কিংবা টয়লেটের নিচে বসা, এগুলো তো কেউ 5-10 সেকেন্ড করেন না। কখনোই করতে পারবেন না? না, করতে পারবেন, কিন্তু সেগুলি ব্যায়ামের অংশ হিসাবে রেঞ্জ অফ মুভমেন্টটাকে বজায় রাখার জন্য, এবং এই বজায় রাখার জন্য তার মাঝে মধ্যে 5-10 সেকেন্ডের জন্য হাঁটুকে ভাঁজ করে আবার লম্বা করতে হবে। আমরা এইটুক বলবো এই কারণেই যে একজন মানুষ তার গোটা জীবনভর হাঁটুকে ওইভাবে ভাঁজ মোটেই করবেন না, এটা কিন্তু আমরা বলতে পারি না। মানে আমরা যতই নিষেধ করি, আমরা কিন্তু মাঝে মধ্যে বাধ্য হব ওইভাবে হাঁটু ভাঁজ করতে। যেমন আপনি কোনো একটা জায়গায় গেলেন যেখানে কমোড নাই, যেখানে আপনার টয়লেটে বসতে হচ্ছে, কাজেই আমরা বলবো যে ওইটা আমাদের অ্যাভয়েড করতে হবে, দীর্ঘক্ষণ হাঁটু গেড়ে বসে থাকা। কিন্তু আবার যখন প্রয়োজন হবে তখন যেন আমরা হাঁটু গেড়ে বসতে পারি, আমার সেই ক্ষমতাটাকেও ধরে রাখতে হবে। এই জন্যই ব্যায়াম। হ্যাঁ, খুবই দামি কথা বলেছেন। দর্শক, আপনাদের দিন আরেকটি প্রশ্ন চলে এসেছে, প্রশ্নটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ওই পিছনে ব্যথা করে, আমার ওই আরো 2 বছর আগে ব্যথা করছে পিছনে, ব্যাক পেন যেটা। এর মধ্যে মাসখানেক আগে আমার ওই উপরে হাতের গোড়ালির পিছন সাইডে খুব ব্যথা করছে, আমার শ্বাস নিতে কষ্ট হয়েছিল। আমার বয়স 32। আমার মেরুদণ্ডে নাকি হাড়ে ক্ষয় হয়েছে নাকি, আমি ডাক্তার দেখাইছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার। এরা আমার ক্যালসিয়াম এবং অন্যান্য ব্যথার ওষুধ দিতে, এখন কম, মাঝে মধ্যে একটু ব্যথা করে কোমরের পিছন অংশে। আমার স্যার এখন পরামর্শ স্যার। ধন্যবাদ। আমি বলবো যে আপনার আসলে ব্যথাটা বললেন গোড়ালি এবং মেরুদণ্ডে, এই 2 জায়গায়, তাই না? তাই বলেছেন। আসলে সত্যিকার অর্থে গোড়ালি, এবং আপনার বয়স কত? 32। যদি আপনার, তাহলে আমরা যেটা সন্দেহ করব আপনার ভিন্ন এক ধরনের বাত আছে, যেটাকে আমরা বলবো স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তা এটা আসলে এটার সাথে ক্যালসিয়ামের অভাবের কোনো সম্পর্ক নাই। এটা আমার মনে হয় যে আপনার একজন ভালো চিকিৎসক বা একজন বাত বিশেষজ্ঞের কাছে যে আপনার এ ব্যাপারে পরামর্শ নেওয়ার প্রয়োজন। তবে আপনাকে এতদূর আমি বলতে পারি যে আপনার এটা ক্যালসিয়ামের ক্ষয়জনিত রোগ না। এমন হতে পারে যে আপনাকে আপনার চিকিৎসক এমন একটা ওষুধ দিয়েছেন যেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াকে প্রতিরোধ করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন, সেই জন্য আপনাকে হয়তো তিনি ক্যালসিয়াম খাওয়ার পরামর্শ দিয়েছেন। জি, আচ্ছা, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, আরো বেশি এটিকে দেখতে হবে সামনাসামনি, এবং তারপর চিকিৎসা দেওয়াটা ভালো। আমরা আবার দর্শক অস্টিওপোরোসিস নামের যে রোগটি নিয়ে আলাপ করছিলাম সেখানে ফিরে যাই, এবং একটা পর্যায়ে বিশেষজ্ঞ বলেছিলেন যে বিএমডি নামের একটি পরীক্ষা করতে হবে। একটু বিস্তারিত বলবেন, হোয়াট ইজ বিএমডি, কোথায় গেলে এই পরীক্ষাটা করা যাবে, খরচ কেমন পড়তে পারে? আসলে বিএমডি যে টেস্টটা, সেটা হচ্ছে হাড়ের যে ক্যালসিয়ামের ঘনত্ব, ওইটাই মূলত দেখার একটা সিস্টেম। এবং এটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার যেগুলা, সবগুলাতে না হলেও, যেমন মেডেনোভা, ইবনে সিনা, পপুলার, অনেক জায়গাতেই হয়। এবং ওই জায়গায় এই টেস্টগুলাতে আসলে মূলত দেখা হয় কয়েকটা বডির, যে সমস্ত শরীরে তো অনেকগুলো হাড় আছে, সবগুলা হাড় আমরা আসলে ঘনত্ব দেখা হয় না। মানে ইম্পর্টেন্ট অংশ কিন্তু হচ্ছে আমাদের যে ফিমার বলে যে হাড়টা আছে, ওটার যে নেক, ওই অংশটা, এবং মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, এই 2টা জায়গায় আমরা মূলত দেখি। এবং ওরা যেটা করে যে একজন অ্যাডাল্ট, এই বয়সী একজন মানুষের যেরকম ঘনত্ব হওয়া উচিত সেটার সাথে একটা কম্পেয়ার করা। পরীক্ষা করে করে না, নাকি? এটা আসলে একটা স্ক্যানের মতো।
যেমন জি। এক্স-রে যেমন সেরকম সেটাই, আসলে এক ধরনের স্ক্যান। কিরকম খরচ পড়তে পারে একটা আইডিয়া, এটা সরকারি বেসরকারি পর্যায়ে এটা সম্ভবত করতে চাই তো আমরা? ১,৫০০ থেকে আচ্ছা। ৩,০০০ টাকা হবে। হ্যাঁ, আচ্ছা, এরকম আমরা জেনে নিলাম দর্শক, বিএমডি একটা প্রয়োজনীয় পরীক্ষা এবং আপনার শরীরের হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব মাপা হয় এটা দিয়ে, এবং এর মাধ্যমে জানা যেতে পারে যে আপনার অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি কতখানি। দর্শক, চিকিৎসা চাই, অস্টিওপোরোসিস চাই না, চিকিৎসায় কি করবেন আপনি? আমি অস্টিওপোরোসিস নিয়ে আপনার শরণাপন্ন হলাম। আসলে চিকিৎসা করতে গেলে অস্টিওপোরোসিস যখন ডেভেলপ মানে হয়েই গেল আপনার, তখন আপনাকে তো ট্রিটমেন্ট করতে হবে। অস্টিওপোরোসিসের বিভিন্ন রকমের চিকিৎসা আছে এবং এই অস্টিওপোরোসিসের চিকিৎসাগুলা কিন্তু এখন ইদানিং আরো অনেক বেশি উন্নতিও হয়েছে। তাহলে একটা তো প্রথম জিনিস যে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, যেটা ওটা আপনার অ্যাডিকুয়েট লাগবে বাকি ওষুধগুলা কাজ করার জন্য। এর মধ্যে আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি যেটা অস্টিওপোরোসিসের জন্য, সেটা হচ্ছে বিসফসফোনেট গ্রুপের ওষুধ। তাহলে বিসফসফোনেট এই গ্রুপের ওষুধগুলা বিভিন্ন নামে পাওয়া যায় এবং বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। যেমন দিনে একটা থেকে ধরে সপ্তাহে একটা, 15 দিনে একটা, মাসে একটা, 1 বছরে একটা ইনজেকশন, একই ওষুধের বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে এটা যখন আমরা সিদ্ধান্ত নিলাম আপনার এটা অস্টিওপোরোসিস, আপনার চিকিৎসা লাগবে, আমরা যদি ওষুধের চিকিৎসা বলি তাহলে আমাদের দেশে আমরা বিসফসফোনেটই সবচেয়ে বেশি আচ্ছা, ব্যবহার করি। বিসফসফোনেট নিয়ে আমার একটু কথা আছে, সেটি হচ্ছে কি এটা কি খুব ব্যয়বহুল চিকিৎসা? এটা আসলে বিসফসফোনেট ব্যয়বহুল বলতে আপনি কি মিন করেন এটার উপরে নির্ভর করে, কারণ এটা নানা রকমের আছে এবং এটা কি দেশি আছে বিদেশি আছে। তো আমাদের দেশি যেটা, যেমন বছরে একটা ইনজেকশন, ওটা কিন্তু ৬,০০০ টাকা পড়ে। তো 1 বছরের হিসেবে আমি বলবো না যে খুব বেশি, যখন এটা আপনার প্রয়োজন। আর এছাড়া বিদেশি কতগুলো আছে ওই একই ইনজেকশন, সেটা হয়তো 28 থেকে 1000 টাকার মতো পড়ে। তো এটা লাগলে তখন এটা আসলে ডিসিশনটা নেবে ডক্টর যে আপনার এটা লাগবে কিনা। তারপরে আপনার আরো কতগুলো ওষুধ আছে নতুন আসছে, যেমন আমাদের দেশে পাওয়া যায় ডেনোসুজুম্যাব বলে মনোক্লোনাল অ্যান্টিবডি। তো যেগুলা পেশেন্টের এটা আচ্ছা, আমি পুরোপুরি শুনলাম। কাস্টমাইজড। দর্শক, আমরা জানলাম যে অস্টিওপোরোসিসের চিকিৎসা কি হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যয়বহুল যদি মনে হয়ে থাকে আপনার, তারপরও অসুখ থেকে বাঁচতে হলে এবং দূরে থাকতে হলে অনেক সময় এই ধরনের চিকিৎসার শরণাপন্ন হতে হবে, এবং এটি বাংলাদেশেই এই ধরনের চিকিৎসার সুবন্দোবস্ত আপনার জন্য রয়েছে। আমরা এবার একটু প্রতিরোধের প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে গিয়ে অস্টিওপোরোসিস চাই না, যাতে করে কোনোভাবেই শরীরে অস্টিওপোরোসিস নামের এই নীরব ঘাতক ব্যাধি বয়সকালে বাসা বাঁধতে না পারে, সেজন্য কি করণীয়? ধন্যবাদ। আমরা অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই জন্য আমরা বলবো যে প্রতিটা মানুষের নিয়মিত পর্যাপ্ত দুধ খাওয়া দরকার। জি, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। আবার সেই দুধ খাওয়া না, আমি আপনার কাছে একটু জানতে চাই দুধ খাওয়া নিয়ে। ছোটবেলায় কত লিটার করে দুধ খাওয়া উচিত প্রতিদিন, যাতে করে ভবিষ্যতে এবং বড় বয়সে কি দুধ খাওয়া অব্যাহত রাখা উচিত কিনা? অভ্যাস অবশ্যই রাখা উচিত। ছোটবেলায় আমরা আমাদের শৈশব এবং কৈশোরে জি, ক্যালসিয়ামের প্রয়োজন একটু বেশি থাকে। শৈশব, কৈশোর, গর্ভাবস্থা, তারপর শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং বার্ধক্য, এগুলো কতগুলো সময় যে সময় ক্যালসিয়ামের প্রয়োজন বেশি থাকে। তো এই সময়গুলোতে একজন মানুষের জন্য আইডিয়াল হচ্ছে প্রত্যেকদিন 1 লিটার করে দুধ খাওয়া। 1 লিটার? দুধ অথবা দুধে তৈরি খাবার, দই, মিষ্টি, মানে বিভিন্ন জিনিস মিলে। আচ্ছা, খাঁটি 1 দুধ লিটার খাবো পর্যাপ্ত পরিমাণে। পর্যাপ্ত This is পরিমাণে। the এটা message. হ্যাঁ, সেটাই। Next, তারপর? মানে আমি বলবো যে আমাদের জন্য 1 লিটার খাওয়া তো আমাদের জন্য খুবই কঠিন। আমি বলবো প্রত্যেকটা মানুষই তার সাধ্যের মধ্যে যতখানি সম্ভব দুধ খাবে। ঠিক আছে, এই আর অন্তত 1 পোয়া। ক্যালসিয়ামের আর সোর্স? আর ক্যালসিয়ামের আর সোর্স হচ্ছে আপনার ওই মাছ, যেমন মাছের কাঁটা, ছোট ছোট গোড়া মাছ যেগুলিকে বলা হয়, এই ধরনের মাছ, এমনকি শাক সবজি, মাছ মাংসের মধ্যেও কিছু ক্যালসিয়াম থাকে। হাড়ের মধ্যে কি কিন্তু- থাকে? মাছ মাংসের হ্যাঁ, হাড়ের হাড়ে মধ্যে? থাকে। কিন্তু সমস্যা হচ্ছে ওই ক্যালসিয়ামগুলো শরীর কিন্তু অতটা অ্যাবজর্ব করতে পারে না। তা সেই কারণে আমরা বলতে পারি যে যদি আমার ক্যালসিয়ামের প্রয়োজন হয় ডেইলি 1000 মিলিগ্রাম, সাপোজ আমাকে চিন্তা করলে আমার 1000 মিলিগ্রাম প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি মনে করতে পারি যে ওই সমস্ত খাবার থেকে আমি হয়তো 200 মতন পাবো, আমি এর চেয়ে বেশি পাবো না। তার মানে বাকি 800 কোনো না কোনোভাবে আমার হয় ক্যালসিয়াম ট্যাবলেট অথবা দুধ, এগুলির মাধ্যমে আমার খেতে হবে। আচ্ছা, দুধ গেল। ভিটামিন ডি এর সোর্স তো আপনি আর বলেছেন ভিটামিন যে ডি সোর্স আমি বেশি বললাম, বেশি করে রোদে যেতে হবে। ভিটামিন ডি খেতে হবে। তারপরে আপনার নিয়মিত ব্যায়ামটা কিন্তু আমাদের হাড়ের ঘনত্ব বা হাড়ের ক্যালসিয়াম কন্টেন্টটাকে ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ধূমপান বর্জন করা। মোটামুটি পৃথিবীতে এই ধরনের গবেষণাও আছে যেগুলিতে দেখা গেছে যে একটা টোটাল কমিউনিটি, একটা সমাজের মানুষ যদি নিয়মিত সঠিক পরিমাণে দুধ খান, তারপরে আপনার নিয়মিত ব্যায়াম করেন এবং ধূমপানটা পরিহার করে চলেন, তাহলে তাদের হাড়ের ঘনত্ব শতকরা 10 ভাগ বেড়ে যায়
এবং তাদের ফ্র্যাকচারের ঝুঁকি শতকরা 20 ভাগ কমে যায়। জি, অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন দর্শক, তার মধ্যে একটা টিপস আমি অ্যাড করে দিচ্ছি, মানে স্যার বলেছেন, আমি আবার স্ট্রেনদেন করছি, সেটি হচ্ছে গিয়ে যে কালো হয়ে যাওয়ার ভয়ে আমরা রোদে যাই না, কিন্তু রোদ যে কত উপকারী, এবং আমাদের চামড়া হচ্ছে ভিটামিন ডি তৈরির কারখানা, সহজ ভাষায় যদি বলি। অবশ্যই রোদে যাবেন, ভিটামিন ডি আপনা আপনি তৈরি হবে শরীরের জন্য, এবং ক্যালসিয়াম ধরে রাখার জন্য, হাড় মজবুত হওয়ার জন্য, যা খুবই দরকারি। দর্শক, 20 তারিখ মাত্র কয়েকদিন আগে বিশ্বজুড়ে পালিত হয়েছে ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। কেন এত গুরুত্বপূর্ণ, কি ছিল এই দিবসের থিম? আমাদের শেষ মিনিট, আপনি একটু বলবেন। ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে 20 অক্টোবর, এটা অনেক দিন থেকেই জি। পালন হচ্ছে। এই বছরের থিমটা, প্রতি বছরই নতুন নতুন থিম থাকে, এই বছরের থিমটা ছিল সার্ভ আপ বোন স্ট্রেংথ থ্রু আউট লাইফ। তার অর্থ হচ্ছে যে আপনার বোনের জন্য আপনি সারা জীবন বোনের শক্তিটাকে বজায় রাখুন। জি। এবং এটা কিন্তু শুরু হবে চাইল্ডহুড থেকে। জি। চাইল্ডহুডে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা বাচ্চা অবস্থায় ম্যাক্সিমাম বোন স্ট্রেংথটাকে অর্জন করব, এবং এই বোন স্ট্রেংথটা অর্জন করার পরে যখন আমাদের অ্যাডাল্ট বয়সে আসব, তখন আমরা এই বোন স্ট্রেংথটাকে ধরে রাখবো এবং প্রিম্যাচিওরলি নষ্ট হয়ে যেতে দেব না, যেসব কারণ রিস্ক ফ্যাক্টর অলরেডি শুনেছেন। আর আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদের হচ্ছে যে অস্টিওপোরোসিস থেকে যে রিস্ক ফ্যাক্টর, সেগুলোর সাথে সাথে ফল প্রিভেনশন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ওনারা কিন্তু মূলত পড়ে গিয়েই ফ্র্যাকচারগুলো হয়। তাহলে ওনাদের বোনের ওই যে স্ট্রেংথ, ওটাকে কমে যাওয়ার যে হার, ওই যেই হারে কমে যায় বয়স হয়ে গেলে, ওটাকে কমায় রাখতে হবে, এবং ওনারা পড়ে গিয়ে যেন হাড় ভেঙে গিয়ে জটিলতায় না পড়ে, এটাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে এবারের থিমটা আসলে মূলত নিউট্রিশন বেসড, যার অর্থ যে আমরা এমনভাবে চলবো, এমনভাবে খাবো জি। যেন আমার হাড় সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। অধ্যাপক সৈয়দ আতিকুল হক এবং ডক্টর রওশনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক দর্শক, ধন্যবাদ। দর্শক প্রায়শই শুনি যে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি যিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক কিংবা কিডনি ডিজিজে কাবু হননি, তিনি হঠাৎ করে একদিন বাথরুমে পড়ে গিয়ে তার কোমরের হাড় কিংবা পায়ের হাড় ভেঙে এখন থেকে তিনি শয্যাশায়ী হয়ে গেছেন। এর পেছনে যে রোগটি মূলত দায়ী, তার নাম হচ্ছে অস্টিওপোরোসিস, যার সম্পর্কে আপনারা আজকে বিস্তারিত শুনলেন। দর্শক, এই অস্টিওপোরোসিস কে গুরুত্ব দেবার জন্য বিশ্বজুড়ে প্রতি বছর পালিত হয় ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। এবছর 20 তারিখে পালিত হয়েছে, এবং যার মূল থিম ছিল যে সার্ভ আপ বোন স্ট্রেংথ থ্রু আউট লাইফ, অর্থাৎ সারা জীবন আপনি আপনার হাড়ের শক্তিকে বজায় রাখুন। অস্টিওপোরোসিস সম্পর্কে সতর্ক হন, সচেতন হন, সুস্থ জীবনযাপন করুন, দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপন করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান।